আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ২ বাংলা ব্যাকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি বাংলা ব্যাকরণ ও বাংলা মানে শুধু ব্যাকরণ আর বাংলা ব্যাকরণ দেওয়া আছে এখানে, মানে ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণের ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোনটি, সেটা হচ্ছে ব্যাকরণ। তাহলে এই যে এটা দেওয়া আছে, এটা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, যে এমসিকিউ হিসেবে আসতে পারে বিভিন্ন পরীক্ষায়, যে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি, সেটা বলবো না বাংলা ব্যাকরণ। আবার দেখেন ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হচ্ছে ব্যাকরণের কাজ। তাহলে পরীক্ষা আসতে পারে যে ধ্বনি, শব্দ, বাক্য বিশ্লেষণের মাধ্যমে সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করা কার কাজ, তাহলে সেটার উত্তর হবে এমসিকিউর মধ্যে উত্তর হবে ব্যাকরণের কাজ। আবার দেখেন যে ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যদি নিচে দেখি যে বিদ্যা শাখায় কি বলছে, যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে বর্ণনা করে কোনটি, নিচের কোনটি। অপশন এ দেওয়া থাকলো শুধু ব্যাকরণ, অপশন বি দেওয়া থাকলো বাংলা ব্যাকরণ, অপশন সি দেওয়া থাকলো অপশন যে বাক্য, ডি দেওয়া থাকলো শব্দ। তাহলে উত্তর হবে বাংলা ব্যাকরণ। মানে বলছে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। তারপর দেখেন দেয়া আছে যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে, সেটা হচ্ছে 1743 সালে পর্তুগিজ ভাষায়। তাহলে সেটা এমসিকিউ থাকতে পারে যে প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়, উত্তর হবে পর্তুগিজ ভাষায়। অথবা বলতে পারে যে প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়, তাহলে অপশন দেওয়া থাকলে উত্তর হবে 1743 সালে। তারপর দেখেন যে দেয়া আছে, আমরা যদি দেখি যে এর লেখক ছিলেন মানুয়েল দা আসুম্পশাও। অর্থাৎ প্রথম যে বাংলা ব্যাকরণ সেটা 1743 সালে পর্তুগিজ ভাষায় লেখা হয়েছে, সেটার লেখক হচ্ছে আপনার ম্যানুয়েল দা আসুম্পশাও। পরীক্ষা আসতে পারে যে প্রথম বাংলা ব্যাকরণের লেখকের নাম কি। আবার দেখেন তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। তাহলে এটা কিন্তু তার বাংলা পর্তুগিজ অভিধান, মানে একটা ডিকশনারি বাংলা হচ্ছে আপনার অভিধান, ওই যে বিভিন্ন ধরনের শব্দ থাকে সেটা বলতেছে যে বাংলা পর্তুগিজ অভিধান মানে বাংলা পর্তুগিজ ডিকশনারি ভূমিকা অংশে তিনি এটা লিখেন। তার মানে এটা তিনি পুরোটা বাংলা ব্যাকরণ হিসেবে লিখেন নাই, অর্থাৎ তিনি একটা ডিকশনারি লিখেছেন। আমরা যখন বাজার থেকে বাংলা আর ইংলিশ ডিকশনারি আমরা কিনে আনি, যে ইংলিশ শব্দের বাংলা অর্থ দেওয়া থাকে, তখন তিনি বাংলা শব্দের পর্তুগিজ ভাষায় কী হবে সেটা দেওয়া আছে। অর্থাৎ আমরা বাজার থেকে যে ডিকশনারি সেটা হচ্ছে আপনার ইংলিশ টু বাংলা, আর সে ব্যক্তি লিখেছে কি বাংলা টু পর্তুগিজ ভাষার ডিকশনারি লিখেছে। আর ওইটার প্রথম দিকে কয়েকটা পৃষ্ঠা, অর্থাৎ বইয়ের প্রথম কয়েকটা পৃষ্ঠায় দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার বাংলা পর্তুগিজ ভাষার যে মানে অভিধান যেটা আছে, সেটা কয়েকটা পৃষ্ঠার সামনের দিকে দেওয়া আছে কি বাংলা ব্যাকরণ নিয়ে কিছু কথা লিখেছেন। যে কথাগুলো লিখেছেন সেটা কিন্তু বাংলা ভাষায় লেখেন নয়, পর্তুগিজ ভাষায় লিখেছেন। তাহলে সেটাকে আমরা বলতে পারি না যে সেটা হচ্ছে কি আপনার মানে স্ট্যান্ডার্ড বা একদম যে আসল বাংলা ব্যাকরণ বলতে পারি না, কারণ সেটা এক পর্তুগিজ ভাষায় লিখেছেন যা বাঙালিদের কোনো কাজে আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে পর্তুগিজ বাংলা ডিকশনারি হিসেবে লিখেছেন, এর 2-3টা পৃষ্ঠার সামনে কিছু নিয়ম লিখেছেন, যদিও সেটা প্রথম, কিন্তু সেটা পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ নয়। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি-হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষার রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে দেখা গেল এরপরে যে লিখেছেন 1778 সালে একটা বই লিখেছেন, যে ব্যক্তি লিখেছেন তার নাম হচ্ছে আপনার নাথানিয়েল ব্রাসি-হ্যালহেড। তিনি ইংরেজি ভাষায় লিখেছেন, বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখে নাই, ইংরেজি ভাষায় লিখেছেন, কিন্তু পূর্ণাঙ্গ মানে একদম কমপ্লিট বাংলা ব্যাকরণ লিখেছেন। আগেরটার মতো প্রথম যে ব্যক্তি যে পর্তুগিজ ভাষায় ডিকশনারি লিখেছেন, ওই ডিকশনারি 2-3টা পাতায় তিনি ব্যাকরণ লিখেছিলেন প্রথম দিকে, ওইটা করে নাই। তাহলে দেখা গেলো প্রথম বাংলা ব্যাকরণ সেটা পর্তুগিজ ভাষায়, দ্বিতীয় বাংলা ব্যাকরণ যেটা লিখছে সেটাও ইংরেজি ভাষায় লিখেছেন, কিন্তু দ্বিতীয়টা ব্রাসি-হ্যালহেড তিনি কিন্তু পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ লিখেছেন, কোনো ডিকশনারি লিখেন নাই। তাহলে পরীক্ষা আসতে পারে যে ব্রাসি-হ্যালহেড তিনি কত সালে বাংলা ব্যাকরণ প্রকাশ করেন, আমরা বলবো যে 1778 সালে, অথবা এটা কোন ভাষায় সেটা আমরা বলবো যে ইংরেজি ভাষায়। আর বইটার নাম দেওয়া আছে, এটা বইটার নাম হচ্ছে আপনার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা দেওয়া আছে।
তারপর 1801 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এবং 1826 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুইটা উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ লিখেন। তাহলে উইলিয়াম কেরি খুবই একজন বিখ্যাত ব্যক্তি বাংলা ভাষার জন্য। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের সাথে সম্পর্কিত ছিল এবং ফোর্ট উইলিয়াম কলেজের মেইন ছিল, তিনি প্রধান ছিলেন, যে মানে আচার্য বলা হয়, প্রিন্সিপাল বলা হয় যেটা, বা চ্যান্সেলর বলা হয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তিনি মেইন। যেমন একটা স্কুলের ক্ষেত্রে প্রধান খেয়ে থাকে হেডমাস্টার, কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল, আর ইউনিভার্সিটির ক্ষেত্রে চ্যান্সেলর থাকে অথবা ভাইস চ্যান্সেলর থাকে। তো 1801 খ্রিস্টাব্দে উনি তখন ফোর্ট উইলিয়াম কলেজের চ্যান্সেলর ছিলেন। তো 1801 খ্রিস্টাব্দে তিনি উইলিয়াম কেরি তখন একটা ইংরেজি ভাষা একটা ব্যাকরণ লিখেছেন। আর বাংলা ভাষার লোক অর্থাৎ বাঙালি হিসেবে প্রথম রাজা রামমোহন রায় 1826 সালে তিনি কি করেছেন, যে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছেন। তাহলে দেখা গেল প্রথম ব্যক্তি 1743 সালে পর্তুগিজ ভাষায় লিখেছেন, দ্বিতীয় ব্যক্তি ইংরেজি ভাষায় লিখেছেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, তৃতীয় ব্যক্তি উইলিয়াম কেরি লিখেছেন, চতুর্থ ব্যক্তি হিসেবে বাঙালি একজন ব্যক্তি রাজা রামমোহন রায়, তাকে উপাধি দেওয়া হয়েছে রাজা, তিনি আসলে রাজা নন, মানে তার নামের আগে উপাধি দিয়েছে রাজা রামমোহন রায়। তো রামমোহন রায় তিনি প্রথম লিখেছেন বাঙালি হিসেবে, তাও সেটা ইংরেজিতে লিখেছেন। কত সালে? 1826 সালে। তাহলে পরীক্ষা আসতে পারে যে উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ লিখেছেন? 1801। রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায়, রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় কত সালে লিখেছেন? সেটা হচ্ছে 1826 সালে। তারপর 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আবার গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচনা করেন, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ হচ্ছে প্রথম বাংলা ভাষায়। তাহলে পঞ্চম পর্যায়ে প্রথম হচ্ছে কি আপনার পর্তুগিজ ভাষা, সেটা হচ্ছে 1743, সেটা হচ্ছে ম্যানুয়েল দা আশুম সাউ। তারপর দ্বিতীয় হচ্ছে 1778 সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, যেটা ইংরেজি, প্রথমটা পর্তুগিজ। তৃতীয় হচ্ছে 1801 উইলিয়াম কেরি। চতুর্থ 1826 খ্রিস্টাব্দে ইংরেজিতে রাজা রামমোহন রায়। এবং পঞ্চম পর্যায়ে অর্থাৎ পঞ্চম পজিশনে 1833 খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লেখা হয়েছে গৌড়ীয় ব্যাকরণ বই নাম দিয়ে। তো এই হলো বাংলা ব্যাকরণের, মানে যদি আমরা ইতিহাস বলি তাহলে প্রথম বাংলা পূর্ণাঙ্গ প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় লিখছে, সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ বইটা, যেটা সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ। আর বাকিগুলো যেটা সেটা ইংরেজি ভাষায়, যা বাংলাদেশে কোনো কাজে আসে নাই। যদিও কাজে আসছে, কারণ তাদের পথ ধরেই ধীরে ধীরে বাংলা ব্যাকরণ এগিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য বাঙালিরা বাংলা ভাষায় পড়তে পারছে বা লিখতে পারছে বা জানতে পারছে যে বাংলা ব্যাকরণটা কী। কারণ তখন তো বাঙালিরা ইংরেজি জানতো না বা পর্তুগিজ তেমন জানতো না। তাই জনসাধারণের কাছে 1833 খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ যখন প্রকাশিত হয়, তখন সেটা পরে তারা বুঝতে পারছে যে বাংলা ভাষার ব্যাকরণটা কী। তো ব্যাকরণের আলোচ্য বিষয় কী, অর্থাৎ ব্যাকরণ কী নিয়ে কাজ করে, কী নিয়ে আলোচনা করে, আলোচনার বিষয়টা কী। পরীক্ষায় আসতে পারে ভাষা হলো বাক্যের সমষ্টি। পরীক্ষায় আসতে পারে যে ভাষা কিসের সমষ্টি, তাহলে এমসিকিউর মধ্যে উত্তর হবে বাক্যের সমষ্টি। অথবা আসতে পারে যে নিচের কোনটি বাক্যের সমষ্টি, তাহলে উত্তর আমরা দেব ভাষা। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, তাহলে পরীক্ষায় আসতে পারে যে বাক্য নিচের কোনটি দ্বারা গঠিত হয়। অথবা আসতে পারে যে মানে শব্দ দিয়ে নিচে কোনটি গঠিত হয়, তাহলে উত্তর হবে কি? বাক্য। একইভাবে দেখেন শব্দ তৈরি হয় কিন্তু ধ্বনি দিয়ে, তাহলে পরীক্ষায় আসতে পারে যে শব্দ নিচে কোনটি দিয়ে তৈরি হয়, আমরা উত্তর দেব ধ্বনি দিয়ে। এখন প্রশ্ন হইতে পারে যে ধ্বনিটা কি, শব্দটা কি, আর বাক্যটা কি। মনে করেন যে আমরা যখন মুখ দিয়ে কোনো শব্দ তৈরি করি, সেই শব্দটা সাউন্ড, যেটা এই সাউন্ডকে বলা হয় ধ্বনি। অর্থাৎ এখানে আমরা বলতেছি যে আমরা যদি একটা ক বলি অথবা চ বলি, এই যে আমরা বললাম যে ক খ, এই যে বললাম, সেটা কিন্তু একটা সাউন্ড, সেটাকে বলা হয় ধ্বনি। আর ক যদি আমরা খাতার মধ্যে লিখি, তাহলে সেটা হবে বর্ণ। ক যেভাবে আমরা লিখি খাতার মধ্যে যদি আমরা ক খ গ ঘ লিখি, তাহলে সেটা হবে আপনার বর্ণ, হবে বর্ণমালার বর্ণ। আর মুখ দিয়ে যদি আমরা ক বলি খ বলি, তাহলে সেটা হচ্ছে ধ্বনি। আর এরকম দুই তিনটা ধ্বনি মিলে হবে আপনার শব্দ হবে। কীরকম? এই যে আমরা বললাম যে মনে করেন বললাম যে বিদ্যালয়, তাহলে বিদ্যালয়ের মধ্যে আপনি দেখেন যে কতগুলো আমরা বর্ণ ব্যবহার করছি, কতগুলো ধ্বনি ব্যবহার করছি, ঠিক না? বিদ্যালয় বি একটা ধ্বনি, দা, লয়, এর যে ধ্বনিগুলো আমরা তৈরি করছি, এই ধ্বনিগুলোর দ্বারা কী হয়েছে? একটা শব্দ তৈরি হয়েছে।
আর কতগুলো শব্দ মিলে বাক্য হয়েছে। যেমন আমরা বললাম যে আমি আমি বিদ্যালয়ে যাই, তাহলে আমি একটা শব্দ, বিদ্যালয় একটা শব্দ, যাই একটা শব্দ, বাক্য। আর এরকম কিছু বাক্য মিলে সেটা হচ্ছে ভাষা। যদি বলি আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিদ্যালয়ে যাই, বিদ্যালয় থেকে আবার বাড়িতে ফিরে আসি, এই যে কয়েকটা শব্দ বলতেছে সেগুলো হচ্ছে ভাষা। মানে এগুলো হচ্ছে, এই বাক্যগুলো সমষ্টি হচ্ছে ভাষা বলা হয়। এদিক থেকে আবার আমরা বলতে পারি যে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো কি, ধ্বনি বলা হয়। অর্থাৎ একটা ভাষার সবচেয়ে ক্ষুদ্র উপাদান যদি বলা হয় সেটা হচ্ছে কি, ধ্বনি। মনে রাখতে হবে যে সবচেয়ে ক্ষুদ্র উপাদান হচ্ছে ধ্বনি বলা হয়। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটাই হচ্ছে আপনার ব্যাকরণে আলোচনার বিষয়। তো পরীক্ষা আসতে পারে যে ব্যাকরণে আলোচ্য বিষয় কি, নিচে অপশন দেওয়া থাকলে আমরা দেবো কি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই চারটাকে বলা হয়। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়, সেসব অর্থ নিয়েও বাংলা ব্যাকরণ কি করে, কাজ করে। তাহলে আমরা সব দিক দিয়ে যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে বাংলা মানে ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে আপনার চারটা বিষয় নিয়ে আলোচনা করে। সেটা হচ্ছে আপনার ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই চারটা নিয়ে আলোচনা করে। তাহলে পরীক্ষা আসতে পারে যে ব্যাকরণ কয়টা বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হবে চারটা নিয়ে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, দেখেন দেওয়া আছে যে ধ্বনি তত্ত্ব দেওয়া আছে। আমরা যদি বলি যে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, তাহলে একে পরীক্ষা আসতে হবে যে ধ্বনি তত্ত্বের মানে আলোচ্য বিষয় কোনটা, ধ্বনি অথবা ধ্বনি কোন বিষয়ে কোন তত্ত্বে আলোচনা করা হয়, সেটা কি ধ্বনি তত্ত্বে, রূপতত্ত্বে, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, কোনটার মধ্যে আলোচনা করা হয়? আমরা বলবো ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, আমরা একটু আগে বলছিলাম যে আমরা যখন ধ্বনি যখন আমরা যেমন ক, খ যদি আমরা লিখি খাতায়, তাহলে সেটা হবে কি, বর্ণ। তাই এটাকে বলা হয় বর্ণমালা। তাহলে বর্ণমালাও কিন্তু ধ্বনির আলোচনা করা হয়, ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে বর্ণমালা এটারই অন্তর্ভুক্ত। তারপর আমরা ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য হচ্ছে আপনার বাকযন্ত্র, কারণ বাকযন্ত্র দিয়ে ধ্বনি তৈরি করা হয়, ক, খ, গ, ঘ, আমরা বাকযন্ত্র দিয়ে আলোচনা করি, তাই সেটা ধ্বনিতত্ত্বের আলোচনা বিষয়। অথবা বাকযন্ত্রের উচ্চারণের প্রক্রিয়া, কীভাবে আমরা উচ্চারণ করি, সেটা ধ্বনির বিন্যাস নিয়ে আলোচনা করে। স্বর ও ব্যঞ্জন ধ্বনির যে বৈশিষ্ট্য সেটা, অথবা ধ্বনির দল, সেটা নিয়েও আলোচনা করা হয়। তাহলে এই যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। পরীক্ষা আসতে পারে যে ধ্বনি দল সেটা কোন তত্ত্বে আলোচনা করা হয়, আমরা বলবো ধ্বনিতত্ত্বে। একেবারে আরেকটা দেশে রূপতত্ত্ব, দেশে রূপতত্ত্বের কিন্তু আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। আগের বইগুলোতে, অর্থাৎ আজ থেকে 5-6 বছর আগে যে বাংলা ব্যাকরণ বই ছিল সেটার মধ্যে রূপতত্ত্ব আরেক নাম ছিল শব্দতত্ত্ব। এখন আর শব্দতত্ত্ব না দিয়ে রূপতত্ত্ব নিয়ে এই বইটা লেখা হয়েছে। তাহলে মনে রাখতে হবে রূপতত্ত্বের আরেক নাম শব্দতত্ত্ব। খেয়াল করে দেখেন, রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে যে শব্দ নিয়ে আলোচনা করে কোন অংশে, সেটা বলবো রূপতত্ত্বে, বা কোন তত্ত্বে, রূপতত্ত্বে। তো এই যে রূপতত্ত্বে যে শব্দ নিয়ে আলোচনা, কোন কোন শব্দ নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে আপনার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলো নিয়ে আলোচনা করে। বাংলায় কোনটা, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, প্রোনাউনের সর্বনাম, এগুলো নিয়ে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ যেটা হচ্ছে অ্যাডভার্ব, এগুলো নিয়ে আলোচনা করে। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। তাহলে রূপতত্ত্বের নিচের কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় বা বিশেষ গুরুত্ব পায়, সেটা আমরা বলবো কি, শব্দ গঠন প্রক্রিয়া। তাহলে রূপতত্ত্ব কী নিয়ে আলোচনা করে? রূপতত্ত্ব আলোচনা করে আমরা বললাম যে শব্দ নিয়ে, কোন কোন শব্দ, সেটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো নিয়ে। তাহলে পরীক্ষা আসতে পারে যে সর্বনাম কোন তত্ত্বে আলোচনা করা হয়, আমরা বলবো কি, রূপতত্ত্বে আলোচনা করা হয়। একইভাবে আমরা যদি নিচের দিকে যাই, দেখেন দেওয়া আছে বাক্যতত্ত্ব দেওয়া আছে। বাক্যতত্ত্ব মানে কি? বাক্যতত্ত্ব বাক্য নিয়ে আলোচনা করা। তাহলে আমরা এটা সহজেই বলতে পারি যে বাক্য নিয়ে আলোচনা করে বাক্যতত্ত্ব। আরও কী নিয়ে আলোচনা করে? বাক্যের নির্মাণ। যেহেতু বাক্য কথাটা উল্লেখ আছে, তাহলে আমরা বুঝবো যে সেটা বাক্যতত্ত্বের আলোচনা বিষয়। বাক্যের গঠন, তাহলে আমরা বলতে পারি যেহেতু বাক্য কথা উল্লেখ আছে, বাক্যের গঠনের মধ্যে বাক্য উল্লেখ আছে, তার মানে আমরা বলতে পারি সেটা বাক্যতত্ত্বের আলোচনা বিষয়। তো বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত, তাহলে কোনো একটা বাক্যে পদ বা বর্গ বিন্যস্ত কীভাবে আছে, সেটা কোথায় আলোচনা করে? বাক্যতত্ত্বে, কারণ বাক্য আছে। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, তাহলে পরীক্ষা যদি আসে বাক্যে রূপান্তর কোন তত্ত্বে আলোচনা করে, তাহলে আমরা বলবো বাক্যতত্ত্ব, কারণ এখানে বাক্য উল্লেখ আছে। বাক্যের বাচ্য, তাহলে সেটা বলবো সে বাক্যতত্ত্বে। বাক্যের বাচ্য ছাড়াও শুধু বাচ্য বলতে পারে, অথবা শুধু উক্তি বলতে পারে, যে উক্তি কোন তত্ত্বে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে। তারপর দেখেন দেওয়া আছে কারক বিশ্লেষণ, অর্থাৎ কারক নিয়ে আলোচনা করে।
আমরা বলতে পারি যে কারক বিশ্লেষণ, যেটা কারক সেটা বাক্যতত্ত্বে আলোচনা করা হয়, অথবা বাক্যের যোগ্যতা সেটাও বাক্যতত্ত্বে আলোচনা করে, বাক্যের উপাদান লুপ সেটাও বাক্যতত্ত্বে আলোচনা করে, অথবা জ্যোতি চিহ্ন যে দাড়ি কমা যেটা আছে সেটা কিন্তু বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তারপর আমরা যদি দেখি অর্থতত্ত্ব দেওয়া আছে। অর্থতত্ত্ব হচ্ছে আপনাকে বাক্যের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে অর্থতত্ত্ব। একে আবার বাগর্ত তত্ত্ব বলা হয়। তাহলে অর্থতত্ত্বে কিন্তু আরেকটা নাম দেওয়া আছে বাগর্ত তত্ত্ব, সেটা বলা হয়। তাহলে এটার মধ্যে কী কী নিয়ে আলোচনা করে আপনি দেখেন যে বিপরীত শব্দ নিয়ে আলোচনা করে, প্রতিশব্দ নিয়ে আলোচনা করে, শব্দ জোর, বাগধারা এগুলো নিয়ে আলোচনা করে। তো পরীক্ষা আসতে পারে যে বাগধারা কোন তত্ত্বে আলোচনা করা হয়, আমরা বলবো বাগর্ত তত্ত্ব অথবা অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব আর বাগর্ত তত্ত্ব কিন্তু একই না। তাহলে আসতে পারে যে প্রতিশব্দ কোনটা আলোচনা করা হয়, আমরা বলবো অর্থতত্ত্ব অথবা বাগর্ত তত্ত্ব। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা। তাহলে আমরা বলতে পারি যে শব্দ, বাক্য ও শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় সেটা আমরা বলবো অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করে। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 3 নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে আমরা পরবর্তীতে পরের ভিডিওতে আমরা আলোচনা করব।